আসসালামু আলাইকুম। ত্রিপলি জব প্রিপারেশন ইন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট প্রশ্ন সলিউশন নিয়ে। পরীক্ষাটা এমআইএসটিতে অনুষ্ঠিত হয়েছিল। ডিপার্টমেন্টে মোট 70 নাম্বার ছিল, ননে ছিল 30। এই 100 নম্বরের পরীক্ষা হয়েছিল। তা প্রথমে আমি ডিপার্টমেন্টের 70 মার্কস নিয়ে আলোচনা করব, তারপরে স্টেপে আমি নন ডিপার্টমেন্টে যে 30 নাম্বার ছিল সেটা নিয়ে আমি আলোচনা করব। তা আপনারা দেখতে পারতেছেন, প্রথমেই প্রশ্ন ছিল বাংলাদেশের ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের ভোল্টেজগুলো কত। তা দেখেন বাংলাদেশের ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন ভোল্টেজগুলো কত। তে অপারেশন অনুযায়ী ট্রান্সমিশন ভোল্টেজ দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি ট্রান্সমিশন এবং সেকেন্ডারি ট্রান্সমিশন। প্রাইমারি ট্রান্সমিশন 400 কেবি, 230 কেবি, 132 কেবি। সেকেন্ডারি ট্রান্সমিশন 66 কেবি, 33 কেবি। আর অপারেশন অনুযায়ী আবার ডিস্ট্রিবিউশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। প্রাইমারি ডিস্ট্রিবিউশন 11 কেবি, 6.6 কেবি, 3.3 কেবি। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন 400 ভোল্ট এবং 230 ভোল্ট। সেকেন্ড কোয়েশ্চেন ছিল স্টার ও ডেল্টার দুটি করে সুবিধা লিখুন। স্টারের দুটি সুবিধা: একই লাইনে ভোল্টেজ তৈরি করতে ডেল্টার তুলনা স্টার কম পরিমাণ তার লাগে। স্টার সিস্টেমের নিউট্রাল পয়েন্ট আর্থ করা যায়, বিদায় আর্থ ফল্টের সময় ইহা সিস্টেমকে রক্ষা করে। আর ডেল্টা কানেকশনের দুটি সুবিধা হচ্ছে রোটারি কনভার্টারের জন্য ভালো সংযোগ, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের জন্য ভালো সংযোগ। এরপরে ভিউয়ার্স দেখেন, 3 নাম্বার কোয়েশ্চনটা হচ্ছে ডিসি এমিটারের রেঞ্জ কিভাবে বৃদ্ধি করা যায়। তো দেখেন ডিসি এমিটারের রেঞ্জ আমরা কিভাবে বৃদ্ধি করব। এমিটারের কয়েলের সাথে প্যারালালে একটি শান্ট রেজিস্ট্যান্স সংযুক্ত করব। এমিটারের কয়েলের সাথে প্যারালালে একটা শান্ট রেজিস্ট্যান্স সংযুক্ত করলেই ডিসি এমিটারের রেঞ্জও বৃদ্ধি পাবে। অনলাইন ও অফলাইন ইউপিএস এর মধ্যে পার্থক্য কী দেখেন, অফলাইন ইউপিএস মূল কারেন্ট প্রবাহের সাহায্যে পিসিতে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে, তাই পাওয়ার ইনভার্ট করার জন্য সময়ের প্রয়োজন হয়। আর অনলাইনে ইউপিএসের ফায়ারওয়াল দেওয়া থাকে, যার কারণে ভোল্টেজ আপ ডাউন করলেও পিসির কোনো সমস্যা হয় না। অফলাইন ইউপিএসের ফায়ারওয়াল দেওয়া থাকে না। এটা হচ্ছে অনলাইন ও অফলাইন ইউপিএসের মধ্যে পার্থক্য। এখন দেখেন 5 নম্বর প্রশ্ন, ইউপিএসের ব্যাকআপ টাইম কি কি বিষয়ের উপর নির্ভর করে। দেখেন ব্যাটারি লোডের উপরে, এম্পিয়ার আওয়ারের উপরে, ব্যাটারি চার্জের উপরে, এই তিনটার উপরে ইউপিএসের ব্যাকআপ টাইম নির্ভর করে। পাওয়ার ফ্যাক্টর উন্নয়নকরণের 3টা উপায়। দেখুন 3টা উপায় হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার ব্যবহার করে, ফেজ অ্যাডভান্সার ব্যবহার করে, স্ট্যাটিক ক্যাপাসিটর ব্যবহার করে। বলছে সমতলে সেগের সূত্রটি লিখুন। সমতলে সেগের সূত্র আমরা সবাই জানি, S সমান WL² 8T। S হচ্ছে সেগ, W হচ্ছে কন্ডাক্টরের ওজন, T হচ্ছে কন্ডাক্টরের টান, L হচ্ছে বা S হচ্ছে স্পেন। S হচ্ছে সেগ, L হচ্ছে স্পেন, মানে দূরত্ব, দুইটার মধ্যে যে দূরত্বটা, দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে L আমাদের। দেখুন ভিউয়ার্স, রিলে ও ফিউজের মধ্যে পার্থক্য লিখুন। তো রিলে এবং ফিউজের মধ্যে পার্থক্য হচ্ছে রিলে উচ্চ ভোল্টেজ সার্কিটে ব্যবহার করা হয়, ফিউজ লো ভোল্টেজে ব্যবহার করা হয়। রিলে ত্রুটি পেলে সংকেত দিয়ে থাকে, ফিউজ কোনো প্রকার সংকেত দিতে পারে না। রিলে গঠন সহজ অপেক্ষাকৃত জটিল, ফিউজের গঠন সহজ সরল। রিলে ত্রুটি শনাক্ত করে এবং সার্কিট ব্রেকারকে ওপেন করে, ফিউজ রিলে অপেক্ষা দেরিতে সার্কিট ব্রেকার ওপেন করে, আর সার্কিট ব্রেকার ওপেন করতে পারে না। ফিউজ তো নিজেই গলে যায়, নিজে গলে গিয়ে লুটকে রক্ষা করে, এই জন্য ফিউজ রিলে অপেক্ষায় দেরিতে সার্কিটকে ওপেন করে।
দেখুন নন লিনিয়ার সার্কিট কাকে বলে? যে নেটওয়ার্কে ভোল্টেজ কারেন্টের পরিবর্তনের সাথে সার্কিট প্যারামিটার সমূহের রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স ইত্যাদি পরিবর্তন হয় তাকে নন লিনিয়ার সার্কিট বলা হয়ে থাকে। স্টার ও ডেল্টা কোথায় ব্যবহার করা হয়? থ্রি ফেজ সিস্টেমে স্টার ও ডেল্টা কানেকশন ব্যবহার করা হয়। সিটি ও পিটির দুটি ব্যবহার লিখুন। দেখুন সিটির ব্যবহার প্রথমে উচ্চ কারেন্টকে কমিয়ে মেজারিংয়ের উপযুক্ত করা, রিলের পরিচালনা করার জন্য অর্থাৎ প্রোডাকশনের কাজে সিটি ব্যবহার করা হয়ে থাকে। পিটির ব্যবহার উচ্চ কারেন্টকে কমিয়ে পরিমাপের উপযোগী করা, রিলে পরিচালনা করার ক্ষেত্রে, সেটাও প্রোডাকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এখন দেখুন 12 নম্বরটা বলছে ড্যাম্পিং ফোর্স বা টর্ক কী কী? তিনটা ড্যাম্পিং ফোর্স আছে আমরা সবাই জানি, ক্রিটিক্যাল ড্যাম্পিং, আন্ডার ড্যাম্পিং এবং ওভার ড্যাম্পিং। সুইচ গিয়ারের প্রধান উপাদান কী কী? দেখেন সুইচ গিয়ারের প্রধান উপাদান হচ্ছে সার্কিট ব্রেকার, রিলে। এছাড়াও সুইচ গিয়ারে আরও উপাদান রয়েছে, সিটিপিটি রয়েছে, সার্কিট ব্রেকার রয়েছে, বাসবার রয়েছে, কন্ডাক্টর রয়েছে। আরও যদি আমরা কিছু বিস্তারিত লিখতে চাই আইসোলেটর আছে, এগুলো লিখতে পারি। দেখেন একটি বাড়িতে 60% লোড সংযুক্ত চলমান আছে। একই সংযোগ থেকে পাশের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ আছে। ওই বাড়িটির গ্রাহক দেখলেন তার কোনো লোড জ্বলছে না। তিনি একটি টেস্টারের সাহায্যে সকেটের সুইচ অন করে টেস্টার দিয়ে দেখলেন ফেজ এবং নিউট্রাল দুটোতেই ফেজ দেখাচ্ছে। ওনার বাড়িতে শর্ট সার্কিট হয় নাই। মূল সংযোগে কী সমস্যা হচ্ছে বলে মনে হয়? ওই বাড়িতে নিউট্রাল কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখুন নিউট্রাল কানেকশন যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আপনার টেস্টারটা যদি ধরেন সেটা জ্বলবে। হ্যাঁ, সেটা নিউট্রালটা যদি আপনার বিচ্ছিন্ন হয়ে যায় সেটা এই ঘটনাটা ঘটবে। সেই প্রশ্নটা অনেক বড় ছিল কিন্তু উত্তরটা অনেক ছোট। দেখুন জিনার ডায়োড ট্রায়াক এলইডির স্যাম্পল আঁকুন। স্যাম্বল মানে স্যাম্বল আঁকার জন্য বলছে। তাহলে এটা দেখুন জিনার ডায়োড আমরা আঁকলাম, অ্যানোড ক্যাথোড থাকবে পজিটিভ নেগেটিভ, জিনার ডায়োডের এরকম বাঁকা থাকে মাথা। আর ট্রায়াকের চিত্র তো দেখেন, ট্রায়াক হচ্ছে এরকম, অ্যানোড থাকবে 1, ক্যাথোড 2 আর একটা গেট থাকবে। আর জিনার এলইডি হচ্ছে, এলইডি থেকে দেখেন ওই যে আলুটা আছে সেটা বের হচ্ছে, এটা অ্যানোড, এর ক্যাথোড থাকবে। দেখুন পিওর ক্যাপাসিটিভ লোডের ফেজর এবং ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করুন। এটা হচ্ছে পিওর ক্যাপাসিটিভের ফেজর ডায়াগ্রাম। দেখেন আমরা জানি যে ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট কি করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে থাকে ভোল্টেজ থেকে। তাই দেখেন এই যে কারেন্ট এই যে এই পাশে 90 ডিগ্রি এগিয়ে আছে, আর এই যে ভোল্টেজ 90 ডিগ্রি পিছনের দিকে আছে। এই যে দেখা যাচ্ছে, দেখছেন এই পাশে এই যে দেখেন 90 ডিগ্রি এগিয়ে আছে কারেন্টটা, এই যে কারেন্ট, আর ভোল্টেজ পিছনে আছে। এটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম। আর ভেক্টর ডায়াগ্রাম এই যে দেখেন এটা ভি, এটা আই, দুটার মধ্যে 90 ডিগ্রি ডিফারেন্স রয়েছে। যে দুইটা কারেন্ট লিডিং আছে, এখানে নেতা কারেন্ট আগে আছে। এখন দেখেন একটি ডিসি সার্কিটে বলছে আয়ন এবং I2 এর মান বের করো। আমরা যদি এটা এ বি সি ডি ধরে নিই তাহলে এটা একটা লুপ, এটা একটা, দুইটা লুপ হবে। আমরা এখানে কেবিএল দিব, কেসিএল পালবো, তাহলে কত হয় 12 মাইনাস 6 I1, এটা I1 মাইনাস 12, এটা এই 12 হোমের মধ্যে দেন আয়ন এবং I2 দুইটি প্রবাহ হচ্ছে, এই জন্য 12 ইন্টু আয়ন মাইনাস I2 ইজ ইকুয়াল টু 0। এখন আমি এটা যে সমীকরণটা আছে সেটাকে সরলীকরণ করলে এটা এটা আসে ধারা, এটা 1 নং সমীকরণ। 2 নং দেখেন মেশ বিসি ডিবি তে যদি আমি কেসিএল প্রয়োগ করি তাহলে দেখেন -6, এখান থেকে আমি শুরু করছি, এখান থেকে -12 I2, যেহেতু আমরা যে গড়টা আগে শুরু করব সেটা আমরা আগে লিখব, এই জন্য I2 মাইনাস I1 মাইনাস 4 I2 ইজ ইকুয়াল টু 0। এখন দেখেন এটা সরলীকরণ করলে এই মানটা আসে। দুইটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করলে I1 এর মান 0.833 এম্পিয়ার, I2 ইজ ইকুয়াল টু 0.25 এম্পিয়ার, এটাই উত্তর হবে। দেখেন নিচে সার্কিট হতে বিপি, আইপি এবং আইএল এইটা মান বের করার কথা বলছে। দেখেন একটা ডেল্টা, তাই আমরা জানি ডেল্টাতে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সমান, তাহলে এটা আমরা একটা আনসার হয়ে গেল। আর কারেন্ট সমান কি জানি বিপি বাই জেডপি, তার মানে জেডপি তো আমরা জানি যে 10 প্লাস যে 10 দেওয়া আছে, মান বের বসাই দিলাম, দেওয়ার পরে কারেন্ট আসছে তো 8 পয়েন্ট। তো আমরা জানি ডেল্টায় লাইন কারেন্ট সমান √3 আইপি, এখানে আমরা লাইন কারেন্ট চাইছে, তাহলে
রোধটিতে আমরা গুণ করে দিই ফেজ কারেন্টকে, দিলে 16.696 এত আসে। দেখুন ভিউয়ার্স, 19 নাম্বার, 250 কিলোওয়াট লোডের 0.86 ল্যাগিং থেকে 0.92-তে উন্নতি করতে কত মানের ক্যাপাসিটিভ কনডেন্সার প্রয়োজন হবে। তা আমরা একটা সূত্র জানি, কেবিআর সমান সমান পি ইন্টু টেন থিটা 1 মাইনাস টেন থিটা 2। তাহলে প্রথমটার মান দেওয়া আছে, টিটার মান 0.866, এটাকে করলাম 30 ডিগ্রি বের করলো। দ্বিতীয়টা দেওয়া আছে 0.992, সেটাকে বের করলে 23.07 বের হয়েছে। তাহলে আমরা পি এর মান 250 দেওয়া আছে, টিটার 1 মান 30 ডিগ্রি বের করলাম, টিটার 2 হলো 23.07, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি 37.08 কেবিআর, এটাই আনসার। দ্বিতীয়টা দেখেন, আরেকটা 20 নাম্বার, সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে প্রমাণ করো যে F0 সমান সমান 1/2π √LC। আমরা জানি রেজোনেন্স কন্ডিশনে XL সমান সমান XC, XL সমান সমান আমরা সবাই জানি 2πfL, আর XC সমান সমান 1/2πfC। তো এই যে দুইটা আমরা যদি আর গুণ করি 2πfc², আর এদিকে L, এটা এদিক দিয়ে L এবং Cটা একসাথে রেখে দিলাম। এখন তারপরে যদি আমরা দুইটা গুণ করার পরে 4π² FL² LC, তারপর এটাকে F0টাকে আমরা এদিকে নিয়ে আসছি, F0 সমান সমান 1/2π √LC, এটাই প্রমাণিত। এখানে আমরা F0 যদি লিখি নিই তাহলে সুবিধা হবে, কারণ ফ্রিকোয়েন্সি তো সমানই আছে। F0 দিয়ে দিলাম, তখন এটা আবার অনেকে বলতে পারে F0 কোথায় থেকে আসলো। আচ্ছা, যাই হোক, ফুল ওয়েভ রেকটিফায়ারের অঙ্কন করে ফিল্টার সহ এসিকে ডিসিতে রূপান্তর করে জিনার ডায়োড ব্যবহার করুন। তো দেখুন, একটা আমি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের চিত্র অঙ্কন করছি, যেহেতু সেন্টার ট্যাপ বলে নাই, সেন্টারটা বাকি নেই, এটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার দিলাম, দুইটা ডায়োড ব্যবহার করলাম, আর এখানে ক্যাপাসিটর একটা ব্যবহার করলাম, এখানে জিনার ডায়োড ব্যবহার করলাম, রেজিস্ট্যান্স ব্যবহার করলাম, আউটপুট আমরা পেয়ে গেছি ডিসি, এটা আমাদের চাইছিল। আর দেখেন 10% স্লিপে 6 পোলের 50 সাইকেল পার সেকেন্ড একটি ইন্ডাকশন মোটরের রোটর স্পিড কত? রোটর স্পিড মানে NR। তা আমরা জানি NR সমান সমান NS 1 - S, এই সূত্রটা আমরা সবাই জানি। তাহলে আমরা প্রথমে NSটা প্রয়োজন, NS সমান সমান হচ্ছে 120 F/P, যেহেতু 6 দিয়ে ফুল দেওয়া আছে, 6 দিলাম, আমরা বের হইলো 1000 RPM। আর স্লিপ যেহেতু 10% দিলে 0.1 আসে, আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ। তা আমরা এখানে মানগুলো সব বসিয়ে দিলাম, দেওয়ার পরে NR সমান সমান 900 এত RPM বের হয়েছে। তো দেখুন, আমরা যদি ক্যালকুলেটর যদি ইউজ করি তাহলে বার কত হয়, 1000 ইন্টু 1 - 0.1, 900 RPM। তো ডিয়ার ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে ছিল 70 মার্কস। এখন আমি নন ডিপার্টমেন্টে 30 নাম্বার প্রশ্ন আলোচনা করব আপনাদের মাঝে। দেখেন, নন ডিপার্টমেন্টের 30 নাম্বার ছিল এখানে, আর ঠিক 30 নাম্বার। 30-এর মধ্যে প্রথমে ছিল ডাকের কাঠি বাগধারাটি অর্থ, এটা হচ্ছে তুষামেতকারী। আর কোথায় উঁচু কোথায় নিচু এক কথায় প্রকাশ, এটা হচ্ছে বন্ধুর। সঠিক বানান কোনটি? জীবাশ্ম, জি বাইকার বা মদিনার শয়ময় সংযুক্ত। দুবাইয়ের বিপরীত শব্দ কি? বিপদপিক। আর হচ্ছে নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দেন নাথিং। আচ্ছা, মানে কিছু দেখেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। আর কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য কত আসছিল? 80 কিলোমিটার। ঢাকা মেট্রো রেলের দৈর্ঘ্য কত আসছিল? 20.10 কিলোমিটার। আশুগঞ্জ বর্তমান জেনারেশন ওই সময় ছিল 1672 মেগাওয়াট। এটা অনলাইনে দেখে নেবেন, যত আছে আপডেটটা, এটা আগের ছিল লেখা, এই জন্য লিখে নিলাম। সম্প্রতি কোন দেশ এশিয়ান স্যাটেলাইট পাঠায়? এটা হচ্ছে ইন্ডিয়া, তখন ইন্ডিয়া পাঠাইছিল। ফ্রান্সের নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী ছিল? তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ছিল ইমানু ম্যাক্রো ছিল তখন। লুট ডিসপাস সেন্টারটি কোথায় অবস্থিত? আমরা সবাই জানি সিদ্ধিরগঞ্জে। মাই ব্রাদার নট ইন্টারেস্টেড ইন মিউজিক একটা শূন্যস্থান আসছিল। তিস্তা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? লালমনিরহাট দিয়ে প্রবেশ করেছে। এটা একটা কনফিউশন, নাই মামার চেয়ে কানা মামা ভালো, ওইটার
এটা আমার এখানে লেখা আছে, তবে এটা কোনটা আসছিল সেটা মনে নেই। কিছু থাকাচ্ছে না থাকা ভালো, এটা সামথিং ইজ বেটার দেন নাথিং। এই হচ্ছে নন 30 নাম্বার ছিল। এতটুকু আমার কাছে সংগ্রহ ছিল নন ডিপার্টমেন্ট, আমি এতটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা কে ছিল? এজ এ তৌফিক এলাহি। এটাই এ পর্যন্তই ছিল। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবং সাবস্ক্রাইব করলে হবে না, শুধু অল সিলেক্ট করে দিতে হবে, তাহলে আমার নতুন ভিডিওগুলো পাবেন। আর সাবস্ক্রাইব করলে আসলে টাকা পয়সা লাগে না, শুধু মনের ব্যাপার। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ত্রিপুলি জব প্রিপারেশন ইন বাংলাদেশের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।